নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2023 সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান হরর ওয়াক্তু মাগরিব মুভির ভয়ঙ্কর কাহিনীটি। এই কাহিনীটি বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো এক গা ছমছমে জিন সম্পর্কিত একটি হরর মুভি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনী শুরুতে আমাদেরকে বলা হয়, সূর্য ডোবার পর থেকে মাগরিবের নামাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন তাদের সন্তান কিংবা গবাদি পশুকে ঘর থেকে বাইরে না বের করে, কারণ এই সময়টাতে শয়তানের আনাগোনা অধিক হয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জাভা ইন্দোনেশিয়ার জাতিজাজার নামক এক গ্রামে বিকেলের সময় জঙ্গল লাগোয়া একটি মাঠে 3 জন বাচ্চা ছেলে মেয়েকে খেলতে, যারা ছিল ওয়াতি, কার্তা ও দ্রাজাত। সন্ধে নামছে দেখে ওয়াতি বলে, আমাদেরকে এখন বাড়ি ফিরে যাওয়া উচিত, তা না হলে আমাদের উপরে ভূত প্রেতের ছায়া পড়তে পারে। এই কথায় কার্তা ও দ্রাজাত কোনো ভ্রুক্ষেপ না করে কার্তা শুধু বলে, আমরা এইসব বিশ্বাস করি না, এগুলো কুসংস্কার, তুই বরং বাড়ি ফিরে যা, আমরা পরে আসছি। ওয়াতি বাড়ির পথ ধরলে দ্রাজাত খেলার সময় একটা ছোট্ট কাঠের টুকরোকে জোরে আঘাত করায় তা জঙ্গলের মাঝে অনেকটা দূরে ছিটকে পড়ে। কার্তা একা সেই কাঠের টুকরোটা খুঁজতে গেলে সে দেখে সেটা একটা পাথর ও গাছের গুড়ির পাশে পড়ে আছে। হঠাৎ সেই কাঠের ছোট্ট টুকরোটা সেখানে থাকা একটা মাটির গর্তের মধ্যে পড়ে যায়। সেই দেখে কার্তা ওটাকে তুলতে মাটির গর্তে হাত ঢোকায়। ওদিকে তখন ওয়াতি জঙ্গলের পথে একা যাওয়ার সময় এক অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায়। কেউ যেন তাকে ইনিয়ে বিনিয়ে ফিসফিস করে খেলতে ডাকছে। তারা বলছে, সারা রাত তুমি আমাদের সঙ্গে খেলা করো। ওয়াতি সেই শব্দ শুনে সেদিকে এগোতে গেলে কোনো এক অদৃশ্য শক্তি তাকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যায়। সে প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে তখন কার্তার হাত মাটির গর্তের ভিতর থেকে কেউ টেনে ধরেছে। সে তখন জোরপূর্বক নিজের হাত টেনে বার করে। দেখা যায় তার হাতের একটা আঙুল কাটা, কাটা অংশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। প্রচণ্ড যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। ক্রমেই সেই চিৎকারের ধ্বনি জঙ্গলের গভীরে হারিয়ে যায়, আর কার্তা সেখানেই জ্ঞান হারায়। এরপর 30 বছর কেটে যায়। আমরা সামান আর আদি নামে 2 বন্ধুকে দেখি জঙ্গলের মাঝে একটা পথ ধরে তাদের স্কুলের দিকে ছুটে চলেছে। এরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। প্রতিদিনের মতোই আজও তাদের স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাওয়ায় তারা রুদ্ধ নিঃশ্বাসে ছুটছিল। তখন হঠাৎ আদি একজন পাগল গোছের লোকের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এই কাণ্ড দেখে দুজনেই ভয় পেয়ে যায়। সামান পাগল লোকটিকে সরি বলে তারা দুজনে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। স্কুলে দেরি করে পৌঁছালে সেই স্কুলের শিক্ষিকা ম্যাডাম ওরো স্কুল ছুটির পর তাদের শাস্তিস্বরূপ বোর্ডে বারংবার লিখতে বলে যে তারা আর দেরি করে স্কুলে পৌঁছাবে না। আসলে প্রতিদিন এরা দুজনে দেরি করে স্কুলে পৌঁছতো। এই কারণে তারা ক্লাসে পিছিয়ে পড়ত, আর পিছিয়ে পড়া স্টুডেন্টদের মধ্যে শুধু এরা দুজনেই ছিল, আর বাকি সকলের রেজাল্ট ভালো ছিল। সামান ও আদির শাস্তি চলাকালীন সময় সেখানে আয়ু নামে একটি মেয়ে আসে, যে ওই ক্লাসের ফার্স্ট গার্ল। ম্যাডাম আয়ুর নির্ভুল হোমওয়ার্ক ও নতুন কিছু শেখার ইচ্ছা দেখে খুশি হয়ে তাকে একটা পেন উপহার স্বরূপ দেয়। আয়ু চলে যাওয়ার সময় সামানকে বলে তার বাবা আজ সকালে তাকে খোঁজ করছিল। সেই কথা শুনে সামানের মনে পড়ে যায় সে কিছু একটা কাজ ভুলে গিয়েছে। আসলে সামান অনেক গরিব পরিবারের ছেলে। সে জঙ্গল থেকে মধু সংগ্রহ করে আয়ুর বাবার কাছে বিক্রি করে, কিন্তু কিছুদিন ধরে দেরি করে ঘুম ভাঙার কারণে সে মধু সংগ্রহ করতে পারছে না। এই কারণেই আয়ুর বাবা খোঁজ করছে। ছুটির পর সামান আর আদি মিলে আয়ুর বাবা মিস্টার মাটোর দোকানে যায়। মাটো মধু আনার ব্যাপারে সামানকে সাবধান করে দিয়ে বলে, শহর থেকে তোমার দাদা সামিউন ফিরে এলে সবার প্রথমে সে আমার কাছে এসে টাকা চাইবে। যদি মধু বিক্রি নাই হয় তাহলে সেই টাকা দেবেন কিভাবে? এই কথা শুনে সামান অনুরোধ করে বলে সে অবশ্যই মধু নিয়ে আসবে। তাই এই সম্পর্কে যেন তার দাদাকে উনি কিছু না বলেন। উত্তরে মাটো সামানকে উপদেশ দিয়ে বলে,
তার দাদা তাদের জন্য কত কিছু করছে, আর সামান অলস হয়ে বসে আছে। অলসতা আসলে একটা পাপ কাজ। কথা শেষ হলে তারা দুজনে সেখান থেকে চলে যায়। আমরা তখন আয়ুকে দোকানে দেখতে পাই, যে কারোর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় মাটো আয়ুকে বলে সে যেন সন্ধ্যার পূর্বেই ফিরে আসে। আয়ু যাওয়ার সময় শুনতে পায় সামান বলছে এই সব কিছু ম্যাডাম ওরোর জন্যই হয়েছে। আয়ু সেই কথায় প্রতিবাদ করে বলে সামান দেরি করে ঘুম থেকে উঠেছে, তারপর সে নদীর পাড়ে খেলতেও গেছে, তাই এখানে ম্যাডাম ওরোকে কেন দোষারোপ করছে তারা। সামান তখন আয়ুকে টিচারের গুলাম বলে খেপাতে থাকে। ঠিক সেই সময় পাশের গ্রাম জাতিপানি থেকে কয়েকজন গাড়িতে চেপে এসে মাইকে ঘোষণা করতে থাকে সেই গ্রামে এক বড় শো হতে চলেছে, তাই সকলে যেন সেখানে উপস্থিত থাকে। এরপর দুই বন্ধু জঙ্গলের পথ ধরে ফেরার সময় আলোচনা করতে থাকে তারা কিভাবে সেই শো দেখতে যাবে। এমন সময় তারা জঙ্গলের মাঝে সেই বড় পাথরটাকে দেখে দাঁড়িয়ে পড়ে। শোনা যায় কার্তা নামে একজন এখানে তার নিজের হাতের একটা আঙুল হারিয়েছিলেন। সেই কথায় সামান মজা করলে আদির পিছনে কালো কাপড় পরনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপরদিকে সন্ধ্যা নামার ঠিক পূর্বেই আয়ু গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের মাঝে থাকা একটা কুঁড়ে ঘরে অজ্ঞাত কাউকে খাবার দিতে আসে, কিন্তু সেই ব্যক্তি খাবার না নিয়ে আয়ুকে বকাঝকা দিয়ে দ্রুত বাড়িতে ফিরে যেতে বলে, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আর সেখানে থাকা নিরাপদ নয়। এর পরের দৃশ্যে আমরা গ্রামের এক মসজিদ দেখতে পাই, যেখানে মাগরিবের নামাজের পর মসজিদের ইমাম গ্রামের কিছু বাচ্চাদেরকে হাদিস কালাম ও শিষ্টাচার শেখাচ্ছিলেন। উনি কাহিনীর শুরুতে বলা কথাগুলোকেই বলছিলেন, মানে সূর্য ডোবার পর থেকে মাগরিবের নামাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন বাড়ির বাইরে না বের হয়। তখন একটি বাচ্চা প্রশ্ন করে তাহলে তারা কী উপায় মসজিদে আসবে। উত্তরে ইমাম বলেন সূর্য ডোবার পূর্বে মসজিদে চলে আসতে। এদিকে আমরা সামানের পরিবারের এক দৃশ্যকে দেখি। বাড়িতে রয়েছে তার একমাত্র ঠাকুমা, যিনি বোবা ও অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারেন না, তাই বাড়ির সব কাজ সামানকেই করতে হয়। তখন সামান তার ঠাকুরমাকে খাইয়ে দিচ্ছিল। এমন সময় সামানের দাদা সামিউন শহর থেকে কাজ করে বাড়িতে ফিরে আসে। সে টেবিলের উপর রাখা মধুভর্তি কলসিগুলো দেখে প্রচণ্ড রেগে যায়। একেই তাদের অর্থের টানাটানি, তার উপর সামানকে দেওয়া এই একটা কাজের দায়িত্বভার সে ঠিক মতন পালন করতে পারছে না, যার কারণে সামিউন ক্রোধের বশে তার ভাইকে মারধর করে। সামান চেয়েছিল দাদার কাছ থেকে শোতে যাওয়ার অনুমতি চাইবে, কিন্তু ভয়ে সে আর কিছুই বলতে পারে না। এদিকে তাদের ঠাকুরমা সামানকে দাদার হাতে মার খেতে দেখে কষ্টে কেঁদে ওঠে। আসলে তাদের ঠাকুরমা ছোট নাতিকেই বেশি ভালোবাসত, কিন্তু তিনি অসহায়। সামিউন যাওয়ার পূর্বে সামানকে বলে যায় সে যেন আগামীকাল সমস্ত মধু বিক্রি করে দেয়। তখনই ঠিক তার পিছনে জঙ্গলে দেখা সেই কালো কাপড় পরনে ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর সামান সেদিকে চাইলে ছায়ামূর্তি অদৃশ্য হয়। পরদিন সকালে প্রতিদিনের ন্যায় দেরি করে ঘুম থেকে ওঠার কারণে দুজনকে স্কুলের পথে দৌড়াতে দেখা যায়। সামানের হাতে মধুর কলসি। আজ তাকে যেমন করেই হোক মিস্টার মাটোর কাছে এগুলোকে বিক্রি করতেই হবে। স্কুলের বিরতির সময় ম্যাডাম ওরোর অনুমতি নিয়ে তারা এই কাজ সারবে, এমনটাই মনে মনে ঠিক করে। কিন্তু সেদিনও স্কুলে দেরি করে পৌঁছালে ম্যাডাম তাদের দুজনকে ছুটির পর শাস্তিস্বরূপ রেস্টরুম পরিষ্কার করার কাজ দেয়, যা তারা না চাইলেও তাদেরকে করতে হবে। সামান ম্যাডামের কাছে অনুরোধ করতে থাকে যে তাকে যেন কিছু সময়ের জন্য মাটোর দোকানে যাওয়ার অনুমতি দেওয়া হোক। দোকানের কাজ হয়ে গেলে সে ফিরে এসে আবার রেস্টরুম পরিষ্কার করার কাজে লেগে পড়বে। সে আরও বলে আজ যদি সে মধু দিতে না পারে তাহলে তার দাদা আবারও মারধর করবে। সেই কথা শুনে ম্যাডাম ওরও বলে সামানের দাদারও জানা উচিত যে তার ভাই প্রতিদিন দেরি করে স্কুলে আসে। ম্যাডাম সামানের কথা না শোনায় তারা দুজনে আবারও কাজে লেগে পড়ে। এদিকে জাতিপানি গ্রামে শো দেখতে যাওয়ার জন্য তাদের দেরি হয়ে যাচ্ছিল। আবার সন্ধ্যা হয়ে গেলে সেখানে যাওয়ার কোনো গাড়িও তারা পাবে না। অন্যদিকে বিকেলের সময় আমরা সেই পাগল লোকটিকে ভয়ে জঙ্গলের মাঝে ছুটে যেতে দেখি। সে ছুটতে ছুটতে একসময় জঙ্গলের একেবারে শেষে খাদের ধারে গিয়ে পৌঁছায়। উপরের দিকে তাকালে সে দেখে সম্পূর্ণ আকাশটা লাল বর্ণ আকার ধারণ করেছে। সেই লালচে আকাশ কোনো অজানা কারণে তার মনের মধ্যে ভয়কে জাগিয়ে তোলে।
অপরদিকে তখন দুই বন্ধু পাশের গ্রামে যাওয়ার জন্য শেষ গাড়িটা পেয়েই যায়। তখনই মাগরিবের আজান দেয়। আদি বলে তাদের উচিত হবে নামাজ পড়ে রওনা দেওয়া, কিন্তু সামান তাড়া দিতে থাকে। আর আদিকে বলে নামাজ জাতিপানি গ্রামে পৌঁছেও পড়ে নেওয়া যাবে। গাড়িতে যাওয়ার সময় সামান ম্যাডাম ওরোর কথা তুলে নিন্দা করতে থাকে। সব সময় ম্যাডাম যেন তাদের প্রতি একটু বেশি রেগে থাকেন। তার এই রাগের কারণ কি? উত্তরে আদি বলে ম্যাডাম কখনোই কারোর সঙ্গে প্রেম করেনি, তাই উনি আজও একা। এই কারণেই হয়তো সবসময় রেগে থাকেন। সামান তখন বলে যদি ম্যাডাম স্কুল ছেড়ে চলে যায় কিংবা মারা যায় তাহলে কেমন হয়? কথাটা শুনতেই গাড়ির চালক তাদের উপর রেগে যায়। ঠিক সেই মুহূর্তে গাড়ির সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চালক স্টিয়ারিং ঘুরিয়ে দিতেই তাদের গাড়ি অল্পের জন্য ধাক্কা মারার হাত থেকে বেঁচে যায়। দেখা যায় গাড়ির চাকা খারাপ হয়ে গেছে। এদিকে তখন ম্যাডাম ওরও নিজের বাড়িতে বসে কাজ করছিল। হঠাৎ তার নজর পড়ে বাড়ির সদর দরজার দিকে। দরজাটা খোলা কেন? ওনার যতদূর মনে পড়ে দরজায় খিল আঁটা ছিল। তাহলে কিছুটা অবাক হয়ে সে আবারও দরজা বন্ধ করে দেয়। অল্পক্ষণ পর দরজায় টোকা পড়ার শব্দ হয়। সেদিকে চাইলে উনি দেখেন বন্ধ দরজার কপাট আবারও খুলে গেছে। তখন ম্যাডাম ওরও আবারও দরজা বন্ধ করে ভিতরে যায়। দরজা আবারও খুলে যায়। উনি তখন বুঝতে পারেন কোনো অলৌকিক ঘটনা ঘটছে। ঠিক সেই মুহূর্তে ম্যাডাম ওরও নিজের পিঠের পিছনে সেই কালো ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার শরীরের বেশিরভাগ অংশ পচে গেছে। হাতে লম্বা নখ, কালো কাপড় পরে সে বাতাসে ভেসে আছে। ম্যাডাম ওরও ছুটে বাড়ির বাইরে পালাতে গেলে সেই কালো ছায়ামূর্তি উনাকে ভয় দেখিয়ে নৃশংসভাবে হত্যা করে। এদিকে জঙ্গলের পথে গাড়ি ঠিক করার সময় তারা গ্রামের দিকে দুইজন বাইক আরোহীকে ব্যস্ত হয়ে ছুটে যেতে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। উত্তরে বাইক আরোহী বলে ম্যাডাম ওরও এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সেই কথা শুনে সামান প্রচণ্ড ভয় পেয়ে যায়। গাড়ি ঠিক হলে তারা জাতিপানি গ্রামে না গিয়ে নিজের গ্রামে সোজা ম্যাডামের বাড়িতে পৌঁছায়। সেখানে তখন গ্রামের বেশিরভাগ মানুষই ভিড় জমিয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ বমি করতে ব্যস্ত। কাছে গেলে বোঝা যায় ম্যাডামের লাশের অবস্থা এতটাই ভয়ানক ছিল যে অনেকেই তা সহ্য করতে পারছিল না। তাই মৃত লাশটাকে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল। গ্রামের বড়রা আদি ও সামানকে ওখানে দেখতে পেলে তাদেরকে বাড়ি ফিরে যেতে বলে। দুই বন্ধু বাড়ির পথ ধরে। সামানের মনে তখন কোনো অজানা ভয় চেপে বসেছে। আদি বলে আমাদের ওই কথাগুলো বলার পরেই কি ম্যাডাম মারা গেলেন? সামান সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক সেই সময় বাড়ির পাশে নিকষ কালো অন্ধকারে মিশে গ্রামের সেই পাগল লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরের দিন জানাজার সময় গ্রামের সকলে ম্যাডাম ওরোর বাড়িতে উপস্থিত। সামানের মন তখন অনুশোচনা বোধে ডুবে আছে। হঠাৎ তার নজর পড়ে ম্যাডামের মুখের দিকে। তখন সেই মুখ এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এতে সামান প্রচণ্ড ভয় পেয়ে যায়। এমনকি অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার সময় সামান দেখে গাড়ির মধ্যে ম্যাডামের পচা গলা লাশটা রক্তমাখা হাত তুলে চেয়ে আছে। সে ভয়ে চমকে ওঠে। তার চোখ খোলে বাড়িতে। এর মানে এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। বিকেলে আদি আসে দেখা করতে। সে জিজ্ঞাসা করে ম্যাডামের জানাজায় সামান কেন উপস্থিত হয়নি। উত্তরে সামান বলে তার শরীর ভালো ছিল না, তাই সে যায়নি। আদি তখন বন্ধুকে সান্ত্বনা দিয়ে তার মনকে হালকা করার জন্য জানায় স্কুলে নতুন ম্যাডাম আসছে, হয়তো সে ম্যাডাম ওরোর মতন কঠোর হবে না। কিন্তু তখনও তাদের মনের মধ্যে সেই একই প্রশ্ন উকি দেয়, তাদের বলার পরেই কেন এরকম হলো। এরপর রাতে সামান যখন ঠাকুরমার জন্য খাবার প্রস্তুত করছিল তখন সে হঠাৎ দেখে ঠাকুরমা ঘরের জানালার দিকে চেয়ে কাউকে কিছু বলার চেষ্টা করছে। ওনার চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সামান কিছুই বুঝতে পারে না এসব কি হচ্ছে। তখনই ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। পিছনে ঘুরে তাকানোর সাহস তার নেই। এমন সময় একটা ভয়ঙ্কর শব্দ শুনে চমকে পিছন দিকে তাকালে সে দেখে ম্যাডাম ওরও ভয়ঙ্কর রূপ নিয়ে তারই দিকে এগিয়ে আসছে গলা টিপতে। পরক্ষণেই চোখের সামনে থেকে সবকিছু অদৃশ্য হয়। সে তখন ছুটে গিয়ে কলসির মধ্যে থাকা জল তুলে নিয়ে চোখে মুখে ছিটাতে থাকে। সেই মুহূর্তে জলের কলসি থেকে এক ভয়ঙ্কর মূর্তি বেরিয়ে এসে
ক্রমশ তাকে প্রজেস্ট করে ফেলে। অন্যদিকে তখন আয়ু তার বাবার দোকানে বসে লেখাপড়া করছিল। এমন সময় তার বাবা এসে বলে উনি গ্রাম প্রধানের বাড়িতে যাচ্ছেন, তাই আয়ু যেন তার সঙ্গে যায়। তারা তাদের স্কুলের নতুন ম্যাডাম নিংসিকে রিসিভ করতে যাবে। আয়ু জানতে চায় এত রাতে কেন নতুন ম্যাডাম আসছেন। উত্তরে বাবা বলেন মনে হয় গাড়ি খুঁজে পেতে দেরি হয়েছে। ম্যাডাম নিংসি রাতে শেষ গাড়িতে করে এসে পৌঁছান। আসলে গাড়ির চালক ভুল করে পাশের গ্রামে ঢুকে পড়ায় এত দেরি হয়েছে। সবার আগে গ্রামের প্রধান রহিম নিজের পরিচয় দিয়ে বাকি সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন। এদিকে তখন সকলের অলক্ষ্যে গ্রামের সেই পাগলটা দূর থেকে সকলের উপর নজর রাখছিল। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আপনারা পরে জানতে পারবেন। পরের দিন সামিউন শহরের কাজ মিটিয়ে গ্রামে ফিরলে সবার প্রথমে সে আয়ুর বাবার কাছ থেকে মধু বিক্রির টাকা চাইতে যায়। তখন উনি বলেন বিগত কিছুদিন ধরে সামান মধু দিতে আসেনি। সেই কথা শুনে সামিউন রেগে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এসে সামানকে মারধর করতে থাকে আর তাকে জিজ্ঞাসা করে বাড়িতে কোনো টাকা না থাকা সত্ত্বেও কেন তুই মধু বিক্রি করতে যাসনি, কি চাস তুই? তখনই অদ্ভুত কণ্ঠে উত্তর আসে তোর মৃত্যু। সেই কথা শুনে সামিউন আবার মারতে গেলে সামানের পিছনে সেই কালো কাপড় পরা ভয়ঙ্কর মূর্তিকে দেখা যায়। সেই দেখে সামিউন ভয়ে ছিটকে পড়ে যায়। তখন সামান দাদার দিকে এক দৃষ্টিতে চেয়ে একটি ছুরি বের করে নেয়। পর মুহূর্তে সামান দাদার বুকের উপর চেপে বসে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে নৃশংসভাবে তাকে হত্যা করে। বিছানায় শুয়ে অসুস্থ ঠাকুরমা এই সব কিছু দেখেন, কারণ তখন দেখা ছাড়া উনার কাছে আর কোনো উপায় ছিল না। সামান এরপর শান্তির নিঃশ্বাস ফেলে রক্তমাখা ছুরি হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। রাত হলে সে পজেসড অবস্থায় রহিমের মুরগির খামারে পৌঁছায়। এদিকে গ্রামের সেই পাগলটা দূর থেকে এই সব কিছু দেখে কারোর বাড়ির সামনে একটা তাবিজ জাতীয় জিনিস ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে যায়। পরদিন ভোর হলে মিস্টার মাটো নিজের দোকান খুলে দেখেন সামান দোকানের দেওয়ালে নিজের মাথা ঠুকছে। উনি আর আয়ু এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তার কি হয়েছে জানতে চাইলে সামান মাটোর হাতে দুটো মধুর কলসি ধরিয়ে দেয়। মধু টাটকা আছে কিনা তা বিচার করার জন্য মিস্টার মাটো নাকের সামনে আনতেই কোনো অজানা ভয়ে সেগুলোকে মাটিতে ফেলে দেন, কারণ কলসির মধ্যে মধু নয় বরং রয়েছে রক্ত। অপরদিকে রহিম হাতে চা নিয়ে বাইরে আসতেই সেখানকার পরিবেশ দেখে চমকে ওঠে, কারণ তার দুয়ারের সামনে ঝুলে আছে নৃশংসভাবে হত্যা করা খামারের মুরগিগুলো। এদিকে স্কুলের ক্লাস শুরু হয়ে গেছে। আয়ু হোমওয়ার্কের খাতা বার করতে গেলে ম্যাডাম ওরোর দেওয়া পেনটা মেঝেতে পড়ে যায়। পেনটা তুলতে গেলে আয়ু দেখে ক্লাসরুমের পিছন দিক থেকে ভয়ঙ্কর রূপ ধরে এগিয়ে আসছে ম্যাডাম ওরো, যাকে সে ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছে না। ওরো ভয় দেখালে আয়ু চিৎকার করে ওঠে। স্কুলের ঘটনা কাউকে না জানিয়ে সে বাড়ি ফিরলে দেখে তাদের দোকানের সামনে গ্রাম প্রধান মিস্টার রহিম ও সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, আর তার বাবা রক্তের কলসি দেখিয়ে সকল ঘটনার কথা তাদেরকে জানাচ্ছেন। সব কথা শুনে গার্ড বলে আপনার বাড়িতে মধুর জায়গায় রক্ত, আর উনার বাড়িতে মুরগিদের ঝুলন্ত দেহ। এই দুই ঘটনা বিচার করলে সন্দেহের তীর সামানের দিকে যায়, তাই আমাদের উচিত ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। তারা চলে গেলে আয়ু আদিকে সাইকেলে বসিয়ে সামানের বাড়ির দিকে রওনা দেয়। তবে কেউই জানতো না যে সামানের বাড়িতে পৌঁছালে তাদের জন্য কি অপেক্ষা করছে। রহিম সামানের বাড়ির দরজা খুলতেই দেখতে পায় ঠাকুরমার বিছানার পাশে মেঝেতে পড়ে থাকা সামিউনের ক্ষতবিক্ষত লাশটাকে, যার থেকে তীব্র পচা গন্ধ বার হচ্ছিল। রহিম সেই গন্ধে বমি করে ফেলে। তাদের চিৎকার শুনে একে একে গ্রামের সকলে ভিড় করতে থাকে। এমন সময় আদি কাউকে কিছু না বলে একা ভয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকলে আয়ু গ্রামের সিকিউরিটি গার্ড আমিনকে সঙ্গে নিয়ে ওর পিছনে যায়। আদি জঙ্গলের ধারে খালটার কাছে পৌঁছালে দেখে সামান বিপজ্জনকভাবে খালের জলে দাঁড়িয়ে আছে। আদি ডাকতে থাকে, কিন্তু সেই শব্দ সামানের কানে পৌঁছায় না। একসময় আদি সামানের সামনে গিয়ে তাকে ধরতে যাবে, এমন সময় সামান অচেতন হয়ে পড়ে। সিকিউরিটি গার্ড আমিন ও আয়ু সামানকে বাড়িতে ফিরিয়ে আনলে সে কেমন যেন চুপচাপ হয়ে থাকে, কারোর কোনো প্রশ্নের উত্তর দেয় না। ম্যাডাম নিংসি তার সঙ্গে দেখা করতে চাইলে রহিম বলে আমরা তার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও কোনো কথা না বলে এক মনে কী যেন একটা শব্দ গুনগুন করে জপতেই থাকে। আমরা পুলিশে খবর দিয়েছি,
দেখা যাক কি হয়। সব কথা শুনেও ম্যাডাম নিংসি একবারের জন্য তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো ফল হয় না। অপরদিকে সেই সময় ঘটে চলা সকল ঘটনার উপরে নজর রাখছিল গ্রামের সেই পাগল লোকটা। অল্পক্ষণ পর ম্যাডাম নিরাশ হয়ে সামানের ঘর থেকে বেরিয়ে আসে। সামান তখনও গুনগুন করে কিছু বলে চলেছে। সন্ধ্যার সময় সামানের ঘোর কাটলে সে দেখে তার সামনে ওর দাদা ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে। ঠিক তখনই পিছন থেকে ম্যাডাম ওরও তার গলা চেপে ধরে। সামান আবারও পজেসড হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর পুলিশ এসে ভিতরে প্রবেশ করতেই উপস্থিত সকলে চুপ হয়ে যায়, কারণ ঘরের ভিতর তখন সামানের দেহ ফাঁসিতে ঝুলছিল। পরদিন সামানকে দাফন করা হয়, যা দেখে আয়ু ও আদি অনেক ভেঙে পড়ে। আদি কিছুতেই মেনে নিতে পারছিল না তার বেস্ট ফ্রেন্ডের মৃত্যুটাকে, তাই সে সারাটা দিন বাড়িতে বসে কাঁদতে থাকে। পরদিন স্কুলে ম্যাডাম নিংসি আদিকে একা বসে থাকতে দেখে সান্ত্বনা দিয়ে বলেন, আমি জানি বন্ধুর মৃত্যুর জন্য তোমার মন খারাপ, কিন্তু আমি আছি তো, তোমার যা কিছু বলার আজ থেকে আমাকে বলবে। তবে আমাদের সকলকে এই কষ্ট থেকে বেরিয়ে আসতে হবে। সামনে তোমার পরীক্ষা, তার উপর রেজাল্টও ভালো না, তাই তুমি আজ এক্সট্রা ক্লাসের জন্য থেকে যাও। আদি সেই কথায় রাজি হয়ে যায়। ক্লাস করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আদির বাবা তাকে নিতে এলে ম্যাডাম নিংসি বলে পড়া শেষ হলে উনি আদিকে বাড়িতে পৌঁছে দেবেন। এরপর ম্যাডাম মাগরিবের নামাজ পড়তে নিজের বাড়িতে যায়। আদি তখন সেখানেই নামাজ পড়ছিল। তখন হঠাৎ আদির পিছন থেকে কেউ বলে ওঠে, প্রচণ্ড ভয় পেয়ে আদি বাইরে এসে দেখে রেস্টরুমের ঠিক সামনে সামানের মতন কেউ একজন ঝাড় দিচ্ছে। টিউবলাইটের কাঁপা কাঁপা আলোয় তাকে স্পষ্ট করে দেখা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় সামান এগোতে শুরু করে। আদি সেই দেখে পজেসড হয়ে যায়। এরপর আদির বাবা বাড়ি ফিরে এলে দেখে আদি দেওয়ালে মাথা ঠুকে চলেছে। বাবা ডাকতে থাকে, তখন আদির ঘোর কাটে। সে বলে তার ঘুম পাচ্ছে, তাই সে এমনটা করেছে। সেই কথা শুনে তার বাবা ঘরের বাইরে গেলে দেখে গ্রামের সেই পাগলটা ঘরের বাইরে দাঁড়িয়ে একটা ফুটোর মাধ্যমে তাদেরকে দেখছিল। তাকে তাড়িয়ে দিলে আমরা দেখি দরজার পাশে সেই পূর্বে দেখা তাবিজের মতন আরও একটা তাবিজকে ঝুলে থাকতে। পরদিন স্কুলে আয়ু আদিকে দেখে জানতে চায় সে ঠিক আছে কিনা। উত্তরে আদি চুপ থাকে। আয়ু ক্লাস ঘরের বাইরে বেরোলে তার হাত থেকে ম্যাডাম ওরোর দেওয়া পেনটা পড়ে যায়। সেটা তুলতে গেলে আয়ুর মনে হয় ম্যাডাম ওরও এসে তার হাত টেনে ধরেছে। প্রচণ্ড ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে তার সেই মুহূর্তে আদির কথা মনে পড়ে। সে তো কোথাও নেই। তাকে খুঁজতে সাইকেলে চেপে জঙ্গলের পথে বের হলে মাঝ রাস্তায় পথ আটকে দাঁড়ায় সেই পাগলটা। অন্যদিকে দেখা যায় বন্ডার নামে একটা বাচ্চা ছেলেকে, যে নিজের বাড়ির উঠোনে বসে খেলা করছিল। তার হঠাৎ নজর পড়ে জঙ্গলের দিকে। সে দেখে একটা কলা গাছের আড়ালে দাঁড়িয়ে আদি তাকে ডাকছে। যেহেতু আদি বন্ডানের সহপাঠী, তাই সে কিছু না ভেবেই ওর দিকে এগিয়ে যায়। অল্পক্ষণ পর বন্ডানের মা বাইরে বেরিয়ে এসে দেখে উনার ছেলে কোথাও নেই। বিকেলের পরেও যখন বন্ডান ও আদি বাড়ি ফিরে না আসে, তখন উভয় পরিবারের লোকেরা গ্রামের কিছু মানুষকে সঙ্গে করে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু সেই রাতে অনেক খুঁজলেও তাদের কোনো সন্ধান মেলে না। পরের দিন ক্লাস চলাকালীন সময় সকলকে বলে দেওয়া হয় ছুটির পর সবাই যেন নিজেদের বাড়িতে ফিরে যায়, কারণ গ্রামের অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু এই সবের মাঝেও আয়ু নজর রেখে চলেছিল ম্যাডাম নিংসির উপরে। ছুটির পর সে ম্যাডাম নিংসিকে দাঁড় করিয়ে হঠাৎ ওনার হাতে একটা তাবিজ তুলে দেয়। ম্যাডাম অপ্রস্তুত হয়ে কিংবা কতকটা ইচ্ছে করে সেই তাবিজ ফেলে দেয়। পরক্ষণেই উনি নিজেকে সামলে নিয়ে এই ব্যাপারে প্রশ্ন করলে আয়ু বলে, এই তাবিজ আমি আপনার সুরক্ষার জন্য এনেছিলাম। উত্তরে ম্যাডাম বলে, আমাকে নিয়ে ভাবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখন বাড়ি ফিরে যাও। এদিকে দিনের আলো ফুরিয়ে আসলে গ্রামের সকলে নিজের ছেলে মেয়েকে সুরক্ষিত রাখার জন্য বাড়ির ভিতরে ঢুকিয়ে দরজায় কিল এঁটে দেয়। কিন্তু আয়ু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে নামাজ পড়ার উদ্দেশ্যে। বাবা যেতে বারণ করলেও সে কোনো কথাই শোনে না। পথে যাওয়ার সময় আয়ু দেখে আদি পথের মাঝে বসে কি যেন করছে। ওর নাম ধরে ডেকে উঠে আয়ু এগোতেই যাবে, তখনই সে হাতে একটা কুড়ুল নিয়ে আয়ুর দিকে তেড়ে আসে।
এদিকে তখন গ্রামপ্রধান রহিম মসজিদে গিয়েছিল ইমামের সঙ্গে গ্রামের অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য। তখন তারা দেখতে পায় মসজিদের সামনে একটা ড্রাম থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ড্রামটা খুললে দেখা যায় সেখানে বন্ডানের রক্তমাখা লাশ রাখা আছে। গ্রামে এরই মধ্যে তখন হইচই পড়ে গেছে। একজন মহিলা লক্ষ্য করেন আদি আয়ুকে মারতে ছুটে যাচ্ছে। উনি সুযোগ বুঝে আয়ুকে বাঁচাতে নিজের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু আদি বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করে আয়ুকে মারতেই যাবে, এমন সময় ওখানে সিকিউরিটি গার্ড আমিন এসে আদিকে মেরে ধরাশায়ী করে। অপরদিকে তখন আয়ুর বাড়ি ফেরার অপেক্ষায় তার বাবা বাইরে এলে দেখেন দোকানের ঠিক পাশের টেবিলটায় একটা কাপড়ে মোড়া দেহ শোয়ানো রয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে টর্চের আলোয় কাপড়টা সরালে উনি দেখেন ওটা সামানের পচা গলা লাশ। এদিকে মসজিদের ইমামকে ডেকে এনে আদিকে শান্ত করানো হয়, কিন্তু তারা তখনও বুঝতে পারছিল না যে এই রহস্যের কারণ কি। পরিস্থিতি আয়ত্তে এলে সিকিউরিটি গার্ড আমিনের মুখ থেকে জানা যায় যে বন্ডানকে খুঁজে পেলে সে তার কাছ থেকে জানতে পারে আসলে সে আদির সঙ্গেই সেই রাতে জঙ্গলের মধ্যে ছিল। আদি বন্ডানকে প্রথমে সামানের কবরের কাছে নিয়ে যায়, তারপর সামানের কবর খুঁড়ে লাশটাকে মিস্টার মাটোর দোকানের পাশে রেখে আসে। সেই কথা শুনে গ্রামপ্রধান বলে আদির উপর নিশ্চয়ই কোনো অপশক্তি ভর করেছে। আদির বাবা মিস্টার কাসান তখন একটা তাবিজ এনে সবাইকে দেখিয়ে বলে যে কার্তা তার বাড়ির সামনে এই তাবিজটা ঝুলিয়ে রেখে গিয়েছিল, তাই সে নিশ্চয়ই এই বিষয়ে কিছু একটা জানে। আমরা তখন জানতে পারি ওই পাগল লোকটি আসলে 30 বছর আগে আঙুল কাটা সেই কার্তা। এবারে সেই তাবিজ দেখে মিস্টার মাটো বলে সেও সামিউনের মৃত্যুর দিন ওই একই ধরনের তাবিজ দেখেছিল নিজের বাড়িতে। সবাই তখন একসাথে কার্তাকেই দোষারোপ করতে থাকে। এই প্রসঙ্গে ম্যাডাম নিংসি বলেন কোনো সঠিক প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। কিন্তু গ্রামের মানুষ তখন কার্তার উপরে ক্ষিপ্ত ছিল, তাই তারা ছুটে যায় কার্তার বাড়ির দিকে। কার্তা তখন নিজের ঘরে বসে মন্ত্রতন্ত্রের কোনো গোপন ক্রিয়া করছিল। গ্রামের মানুষ তার কোনো কথা না শুনে তাকে টেনে হিচড়ে ঘরের বাইরে বের করে মারধর করতে থাকে। সেই সময় কার্তা সকলকে বোঝানোর চেষ্টা করতে থাকে গ্রামের উপর খারাপ জিনের প্রভাব রয়েছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, তাকে প্রাণে মেরে ফেলতেই যাবে। তখন গ্রাম প্রধান রহিম ও মিস্টার মাটো মিলে গ্রামের সকলকে থামায়, সবাইকে বুঝিয়ে বলে গ্রামে এখন অনেক খারাপ ঘটনা ঘটছে, তাই নিজে হাতে আরও একটা খারাপ কাণ্ড ঘটানোর কোনো প্রয়োজন নেই, বরং একে আমার বাড়িতে বেঁধে রাখা হোক। পরদিন সকালে আমরা আয়ুকে দেখি। সে প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার জ্বর এসেছিল। সে তার বাবাকে বলে কার্তা আঙ্কেল এই সব কিছু করেনি। ঠিক সেই মুহূর্তে ম্যাডাম নিংসি আসে আয়ুকে দেখতে। ম্যাডামকে দেখে আয়ু চমকে ওঠে। ম্যাডাম বলে গত রাতে সে কার্তার কাছ থেকে জানতে পেরেছে যে আয়ু প্রায় দিনই কার্তার বাড়িতে যেত। এই কথা শুনে আয়ু নিজেকে গুটিয়ে নেয়। ও নিজের ব্যাগ হাতড়িয়ে তাবিজটাকে বের করে হাতের মাঝে লুকিয়ে নেয়। এখান থেকে ঘটনা ফিরে যায় সেই দিনের বিকেলে। কার্তা আয়ুকে নিজের বাড়িতে এনে একটা তাবিজ দিয়ে বলেছিল এটা তোমার ম্যাডামের শরীরের কোনো এক অংশে স্পর্শ করিয়ে দেখো, যদি সে অদ্ভুত আচরণ করে তাহলে বুঝবে কিছু একটা সমস্যা আছে। আসলে যেদিন ম্যাডাম গ্রামে আসে সেই দিনে লাল আকাশ, গাছে গাছে পাখিদের আচমকা ভয়ার্ত ডাক, বয়ে চলা অশান্ত বাতাস আমি দেখেছি। এটা কোনো ভালো ইঙ্গিত নয়। এই একই দৃশ্য আমি আজ থেকে 30 বছর আগে ছোটবেলায় সেই বিকেলে লক্ষ্য করেছিলাম, আর সেই বিকেল আমার জীবনটাকে ওলট পালট করে দিয়েছে। তোমাদের ম্যাডাম আসলে কোনো মানুষ নয়, সে হলো জিন, দ্য ব্ল্যাক মাদার। সে বাচ্চাদেরকে ভক্ষণ করে বেঁচে থাকে। তোমরা কেউ এখন সুরক্ষিত নয়, কিন্তু তোমার বিশ্বাসের জন্য এই তাবিজ আমি তোমাকে দিলাম। এটা তোমার ম্যাডামের শরীরে একবার হলেও স্পর্শ করিও। ততক্ষণে আমি চেষ্টা করব যাতে এই গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়া যায়। কিন্তু আমার এখনও জানা নেই যে সে কেন এই গ্রামে এসেছে। ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। আসলে আয়ু সব কিছুই জানত, তাই তার ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল। আবার অপরদিকে ম্যাডাম নিংসিও নিজে সব কিছু জানত, কারণ যখন সামানের লাশ মিস্টার মাটো খুঁজে পান, কিংবা আদি পজেস্ট হয়, অথবা যখন কার্তা গ্রামবাসীর হাতে মার খাচ্ছিল, এই সকল মুহূর্তে ম্যাডাম নিংসির শরীরে থাকা জিন সকলের আড়ালে লুকিয়ে হাসছিল।
এরপর ম্যাডাম আয়ুকে বলে সকলের সময় আসবে। সামানের এসেছিল, আদির এসেছে, তাই তোমারও আসবে, একটু অপেক্ষা করো। তোমার প্রিয় ম্যাডাম ওরও তোমাকে আর কতদিন রক্ষা করবে। এই কথা বলে ম্যাডাম নিংসি চলে যায়। এদিকে রহিমের বাড়িতে বন্দি অবস্থায় পড়ে থাকা কার্তা চিন্তা করতে থাকে 30 বছর পিছনে ফেলে আসা বিকেলটাকে। জঙ্গলের মাঝে তখন আঙুল কাটা অবস্থায় সে একা বসে আছে। সামনে পড়ে আছে দ্রাজাতের দেহ। গ্রামের মানুষ সেদিন ভয়াবহতার এক নতুন রূপ দেখেছিল। কেউ জানে না এর শেষ কোথায়। বর্তমানে কার্তাকে পাহারা দিতে আমিন বসেছিল। সে বাথরুমে গেলে সেই সুযোগে আয়ু ঘরে প্রবেশ করে। গ্রামের অবস্থার কথা জানিয়ে সে বলে, আদি এখন বিপদে রয়েছে, আপনাকে বাঁচাতেই হবে। তখনই ভেসে আসে আজানের ধ্বনি। ঠিক ওই দিন বিকেলেও এমনটা হয়েছিল। সেদিনের পর থেকে কার্তা আজানের শব্দ সহ্য করতে পারত না। তাই আয়ু বলে, আপনি দয়া করে এই মিথ্যে সংশয় থেকে বেরিয়ে আসুন, এই আজানই আমাদেরকে পথ দেখাবে। এই কথা বলে আয়ু কার্তাকে মুক্ত করে দেয়, আর আমিনকে পিছন থেকে মেরে অজ্ঞান করে আয়ু পালায় আদিকে বাঁচাতে, আর কার্তা যায় ম্যাডাম নিংসি মানে সেই জিনকে শেষ করতে। ম্যাডামের বাড়ি পৌঁছালে কার্তা দেখে আয়নার সামনে নিংসি নিজের আসল রূপে বসে। তাকে দেখা মাত্রই নিংসি বলে, কার্তা, আমার আজও মনে আছে, তোমার আঙুলটা বেশ মিষ্টি ছিল। তোমার বন্ধু দ্রাজাতের কথা মনে পড়ে? এই কথা বলে ঘরের বাইরে বেরিয়ে এলে নিংসি ওয়াতির রূপ ধারণ করে। ঘটনা এখান থেকে আবারও ফিরে যায় ফেলে আসা 30 বছর আগে। জঙ্গলে ওয়াতি একা শুয়ে, চারিপাশ থেকে ভয়ঙ্কর কিছু শব্দ ভেসে আসছে। তখনই সে দেখে জিন হাওয়ায় ভেসে আছে, আর তার হাতে রয়েছে দ্রাজাতের মাথা। কার্তা তখন বুঝতে পারে জিন তাকে মানসিকভাবে ভেঙে ফেলতে চাইছে। কার্তার কাছে স্পষ্ট হয়ে যায় জিনকে এইভাবে থামানো সম্ভব নয়। তাই সে পৌঁছে যায় জঙ্গলের মাঝে থাকা সেই পাথরের কাছে, আসলে যেখান থেকে এই কাহিনীর সূত্রপাত। কার্তা মনে করে যে গাছের গুড়ির কাছে সে নিজের হাতের আঙুল হারিয়েছিল, সেই জায়গাতে আগুন ধরিয়ে দিলে জিনের হাত থেকে মুক্তি মিলবে। তাই সে জায়গাটিতে কেরোসিন তেল ঢেলে দেয়। অন্যদিকে তখন আদি জঙ্গলের সীমান্তে থাকা খালটার কাছে পৌঁছে যায়। খালের অপর পারে তখন সেই কালো কাপড় পরনে জিনটি তাকে ডাকতে থাকে। আদি যন্ত্রচালিত পুতুলের মতন খালের জলে নেমে পড়ে। সেই সময় আয়ু আদির নাম ধরে ডেকে ওঠে। এদিকে কার্তা সেই জায়গায় আগুন লাগানোর চেষ্টা করলে কেউ যেন বারংবার তা নিভিয়ে দিতে থাকে। এমন সময় তার বাল্যবন্ধু দ্রাজাত এসে ভয় দেখায়। কার্তা তখন ভয়কে জয় করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আল্লাহর নাম করে আগুন জ্বালিয়ে ছুঁড়ে দেয় পাথর সমেত গাছের গুড়িটার দিকে। সঙ্গে সঙ্গে দ্রাজাত চিৎকার করে ওঠে। কার্তা সেই দিকে নজর না দিয়ে উচ্চকণ্ঠে আজান দিতে শুরু করে। আজানের শব্দ শোনা মাত্রই ওই জিনের প্রভাব কমতে শুরু করে। সে আদির থেকে অনেক দূরে সরে যায়। যথাসময় আয়ু ও তার বাবা এসে আদিকে সামলে নেয়। সেদিন আয়ুর বুদ্ধি ও কার্তার সাহসের জন্য আদি ও গ্রামের মানুষেরা প্রাণে বেঁচে যায়। কিন্তু কাহিনীর শেষ দৃশ্যে দেখা যায় আবারও একটি ছেলে মাগরিবের নামাজের সময় জঙ্গলের সীমান্তে থাকা খালের ধারে যাচ্ছে। ছেলেটির মা যেতে বারণ করলেও সে শোনে না। তখনই ছেলেটি শুনতে পায় কেউ যেন ফিসফিস করে বলছে, তুমি আমাদের সঙ্গে খেলা করো। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা।